আস আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আসুন। ওকে, তাহলে আজকের লেকচার আমরা শুরু করি। দরজাটা একটু বন্ধ করে দিই। তাহলে আজকে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট ক্রাইম। কম্পিউটার এবং ইন্টারনেট ক্রাইমের সাথে আমরা মোরলে সবাই পরিচিত। ধরেন হ্যাকিং, ম্যালিশিয়াস কোনো সফটওয়্যার, আনঅথরাইজড অ্যাক্সেস, এটা একটা চ্যাপ্টার, চ্যাপ্টার 3। হ্যাঁ, এই চ্যাপ্টারটা থেকেও মিড টার্মের প্রশ্ন আসবে। এবার আসেন যে প্রফেশনাল সেটআপে আইটি সিকিউরিটির প্রয়োজনটা কি। এটা তো আর বলার অপেক্ষা রাখে না যে কেন প্রয়োজন। কারণ বর্তমানে বিজনেস রিলেটেড সমস্ত কাজই কিসে হয়, ডিজিটাল ফরম্যাটে হয়। যদিও ধরেন বাংলাদেশে এখনো স্মল বা মিডিয়াম স্কেলের বিজনেস কিন্তু খাতা কলমেই হয়। চিন্তা করেন তো, এই যে আমাদের গুলিস্তানে যে এত বড় বড় দোকান কোটি কোটি টাকার বিজনেস করে, তারা কিন্তু এখনো স্যার খাতা কলমেই হিসাব রাখে। ইভেন এক্সেলেও রাখে না। হ্যাঁ, তাদের এরকম টালি খাতা থাকে, রেজিস্টার বই থাকে, বা স্টকের বই থাকে, ওখানেই তারা লেখালেখি করে হিসাব করে। সালাম। হ্যাঁ, প্রজেক্টর তো লেখাই পড়া যায় না। হ্যাঁ, হ্যাঁ, রিমোটটা এখানে, হ্যাঁ, রিমোটটা। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে তাহলে আইটি সিকিউরিটির কেন দরকার বিজনেস সেটআপে। যখনই আপনার ব্যবসাটা মিডিয়াম থেকে একটু লার্জ স্কেলে চলে আসবে, তখনই আপনি আর ট্র্যাক রাখতে পারবেন না কাগজে কলমে। চিন্তা করে দেখেন তো, এই যে আমাদের ব্যাংকগুলা, কোনো কাজ কি তারা কাগজে কলমে করে? করে না। তারা যেটা করে, ডিজিটাল ফরম্যাটের একটা প্রিন্ট কপি আপনারা দেয়। কিন্তু সমস্ত কাজ কিন্তু অনলাইন সিস্টেমের মাধ্যমে হয়। ইভেন আমাদের ইউনিভার্সিটির কথাই চিন্তা করেন, আমরা হিসাবে একটা বেশ ছোট্ট একটা ইউনিভার্সিটি, কিন্তু আমাদের কোনো কাজ কিন্তু কাগজে কলমে হয় না। হ্যাঁ, আপনাদের গ্রেড সাবমিশন, রেজিস্ট্রেশন, ইভেন পেমেন্ট পর্যন্ত আপনারা আমাদের ইআরপির মাধ্যমেই করতেছেন। সো দেখা যাচ্ছে যে বিজনেস অর্গানাইজেশন গুলো এখন টোটালি ডিজিটাল ফরম্যাটে কনভার্টেড হয়ে গেছে। যার কারণে এই ডিজিটাল ইনফরমেশন হারায় যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, চুরি হওয়ার একটা রিস্ক থেকেই যায়। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা কিছু পয়েন্ট দেখি, যেমন ট্রেড সিক্রেট। লাস্ট ক্লাসের পড়া ছিল ট্রেড সিক্রেট। হ্যাঁ, কাজ করে না, না? মানে এই যেরকম লাইট অফ করে, তাও বড় বড় করে কোনোভাবে চালানো লাগে আর কি। এই প্রজেক্টরটা চেঞ্জ করলে ভালো হয়। চেঞ্জ তো আর করতে পারবে না। হুম, আমি একটু পজ করে রাখি। আচ্ছা, তাহলে এবার আসেন ইম্পর্টেন্স অফ আইটি সিকিউরিটির মধ্যে। তাহলে ট্রেড সিক্রেট একটা পয়েন্ট দেখলাম। ট্রেড সিক্রেট কার কার মনে আছে বলেন তো? ওয়ালাইকুম আসসালাম। ট্রেড সিক্রেট কারো মনে আছে? ট্রেড সিক্রেট, হ্যাঁ হ্যাঁ, গোপন টাইপের তথ্য, অর্থাৎ এমন ইনফরমেশন যে ইনফরমেশন গুলা ডেভেলপ করতে কোম্পানির যথেষ্ট পরিমাণ সময়, এফোর্ট কিংবা টাকা দেওয়া লাগছে। আর এই ইনফরমেশনটা যদি তার অপোনেন্ট কোনো কোম্পানি বা ব্র্যান্ড জেনে যায়, তাহলে তার সাবস্টেনশিয়াল ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। যেমন উদাহরণ হিসেবে কি বলছিলাম, কথার কথা আমাদের সোর্স কোড গুলা, কথার কথা আমাদের ইউআই ডিজাইন গুলা, হ্যাঁ, কিংবা একটা কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কোম্পানির ব্লু প্রিন্ট, হ্যাঁ, বিল্ডিং এর ডিজাইন বা এরকম, এই জিনিসগুলো যদি এক্সপোজড হয়ে যায়, আরেকটা অপোনেন্ট কোম্পানি জেনে যায়, তাহলে কিন্তু এই কোম্পানির অনেক ক্ষতি হতে পারে। তারপরে আসেন প্রাইভেট কাস্টমার এন্ড এমপ্লয়ি ডাটা। চিন্তা করেন তো যে এখন বিজনেসের সমস্ত কাস্টমারের এবং এমপ্লয়ি ডেটাগুলো কিন্তু ডিজিটাল ফরম্যাটেই সেভ করা থাকে। এখন সেই ইনফরমেশন গুলো যদি হারায় যায়, নষ্ট হয়ে যায়, তাহলে একটা কোম্পানির কত বড় ক্ষতি হতে পারে। আচ্ছা, অর্গানাইজেশনস আইটি সিস্টেমস ফ্রম ম্যালিশিয়াস অ্যাক্টস, থেফট অর এনি কাইন্ড অফ ডিসরাপশন। আচ্ছা, চিন্তা করেন তো, যখন আমরা আপনাদের ফাইনালে গ্রেড সাবমিট করি, চিন্তা করেন তো ওই সময় যদি ইআরপি কাজ না করে,
এটা কেমন মেসাকার একটা অবস্থা হবে, হ্যাঁ? এতগুলা কোর্স আমাদের, আমরা ইআরপি তে গ্রেড সাবমিট করতে পারবো না। আপনারাও সঠিক সময়ে কোর্সের যে মানে কি গ্রেড আসছে দেখতে পারবেন না। এটা ওভারঅল ধরেন আজকেই যদি ইআরপি কাজ না করে, আমি আপনাদের অ্যাটেন্ডেন্স নিতে পারবো না। হ্যাঁ? অ্যাটেন্ডেন্স সিস্টেমটা বন্ধ হয়ে যাবে। সো সব দিক থেকেই ডিসরাপশন ক্রিয়েট হবে। অর্থাৎ স্বাভাবিক যে কার্য প্রক্রিয়া সেটা ব্যাহত হয়ে যাবে। ধরেন আমাদের মতো হয়তো আমাদের একটা অ্যাটেন্ডেন্স বা গ্রেড, কিন্তু কিছু কিছু কোম্পানি আছে যে তাদের আইটি ওয়ার্ক বা তাদের ইন্টারনাল আইটি বলেন অথবা এক্সটার্নাল সার্ভিস বলেন, সেটা যদি 1 ঘন্টাও বন্ধ থাকে তাদের কিন্তু কোটি কোটি টাকা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আইটি সিকিউরিটি খুব গুরুত্বপূর্ণ না? এবার আসি হচ্ছে যে কম্পিউটার ইনসিডেন্ট গুলো এত বেশি পরিমাণে বাড়লো কেন, এটার রিজনটা কি? তো আপনাদের বইয়ে কিছু কিছু পয়েন্ট আছে, আমি একটু এক্সপ্লেন করে যাই। প্রথমেই যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে নাম্বার অফ এন্ট্রি পয়েন্টস এক্সপ্যান্ডস কন্টিনিউয়াসলি অ্যাজ মোর অ্যান্ড মোর ডিভাইসেস আর বিং কানেক্টেড টু দ্য বিজনেস আইটি নেটওয়ার্ক। তাহলে বিজনেসের যে নেটওয়ার্কটা থাকে, যেটার মাধ্যমে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে কথা বলা হয় বা ডেটা ট্রান্সফার করা হয়, সেই ডিভাইসের সংখ্যা এখন অনেক বেশি। স্যার চিন্তা করেন একটা সময় কম্পিউটার কিন্তু একটা কাজের জিনিসই ছিল। হ্যাঁ? অর্থাৎ অফিসেই কেবলমাত্র কম্পিউটার থাকতো। আপনার অফিসের কাজগুলো আপনি আপনার অফিসের কম্পিউটারে করতেন। বাসায় ওইভাবে মানুষ কম্পিউটার এফোর্ড করতে পারত না। কম্পিউটারের তখন অনেক দাম ছিল। ঠিক আছে? তো এখন একটা কন্ট্রোলড এনভায়রনমেন্ট লাইক আমাদের ল্যাবে মনে করেন ৫০ টা পিসি আছে। এই ৫০ টা পিসি কিন্তু আপনি কন্ট্রোল করতে পারেন। যে আচ্ছা এগুলোর প্রত্যেকটা সিকিউরিটি ঠিক আছে কিনা? হ্যাঁ, এগুলা প্রত্যেকটার অ্যান্টিভাইরাস আপডেট দেওয়া আছে কিনা? এটা একজনকে একটা দায়িত্ব দিলেন। যে তুমি প্রতি সপ্তাহে সপ্তাহে চেক করবা প্রত্যেকটা আপডেট ঠিকমতো দেওয়া আছে কিনা বা অ্যান্টিভাইরাস আপডেট গুলো ঠিকমতো দেওয়া আছে কিনা। এটা আপনি হ্যান্ডেল করলেন। ঠিক আছে। কিন্তু এখন প্রফেশনাল সেটিংসটা এমন হয়েছে যে আমরা আমাদের মোবাইল দিয়ে, আমাদের নিজেদের বাসার ল্যাপটপ দিয়ে আমরা নেটওয়ার্কে কানেক্টেড থাকি। যার কারণে নাম্বার অফ এন্ট্রি পয়েন্ট বেড়ে গেছে। হ্যাঁ? ধরেন আপনার অফিসের যে পিসি গুলো আছে সেগুলার নেটওয়ার্ক সিকিউরিটি যথেষ্ট স্ট্রং। কিন্তু যেহেতু আপনি আপনার নিজের কাজের জন্যই আপনার মোবাইল কিংবা ল্যাপটপ দিয়েও ওই নেটওয়ার্কের সাথে জড়িত, আপনার ল্যাপটপের সিকিউরিটি তো আর অফিস ওইভাবে মেনটেন করে নাই। হুম? হইতে পারে না যে আপনারটার মধ্যে ভাইরাস অ্যাটাক হইছে। এবং একটা ডিভাইসে ভাইরাস অ্যাটাক হলে দেখা যায় অন্যান্য গুলার মধ্যেও ভাইরাস গুলা ছড়ায় যাওয়ার সম্ভাবনা থাকে যদি একই নেটওয়ার্কে কানেক্টেড থাকে। এটা একটা প্রবলেম। ২ নাম্বার ভালনারেবিলিটি প্রবলেম দেখি, ক্লাউড কম্পিউটিং। এটার নাম কে শুনছেন? ক্লাউড কম্পিউটিং। হ্যাঁ, এটা কি জিনিসটা কি? হ্যাঁ, হ্যাঁ। ভাসমান থাকে ওরকম না। আচ্ছা উদাহরণ দিলে বুঝবেন। না, কয়েকটা কম্পিউটার একটা নেটওয়ার্কের সাথে জড়িত, এটা ক্লাউড কম্পিউটিং না। ক্লাউড স্টোরেজের মতো অনেকটা, বাট মানে উদাহরণ দিই তাহলে বুঝবেন। মনে করেন যে আচ্ছা ধরেন এই যে আপনারা যে গ্রেড গুলা পান, হ্যাঁ? ধরেন লাস্ট সেমিস্টারে আপনি কয়েকটা কোর্সে কিছু গ্রেড পাইছেন না? কথার কথা আপনি এ প্লাস পাইলেন। সিজিপিএ 4.0। এই যে 4.0 এই লেখাটা ফিজিক্যালি কোন ড্রাইভে সেভ করা আছে বলেন তো? ফিজিক্যালি কোথায় সেভ করা আছে? যেমন আমার কম্পিউটারে আমি যদি কোনো ডেটা লিখি বা সেভ করি, এটা তো আমার নিজস্ব এই যে ল্যাপটপটার ভিতরে যে এসএসডি সেটার মধ্যে সেভ করা থাকে। আমি যে আপনাদের গ্রেডটা দিছিলাম লাস্ট সেমিস্টারে, এই গ্রেডটা অ্যাকচুয়ালি কোথায় সেভ করা আছে চিন্তা করেন তো? ইউনিভার্সিটির ডাটাবেসটা হচ্ছে আমাদের যে ২ তলায় নেটওয়ার্ক রুমটা আছে না? সেইখানে। কথা বুঝছেন? ২ তলায় যে নেটওয়ার্ক রুমটা আছে সেইখানে সেভ করা। আচ্ছা। এই ধরনের নেটওয়ার্কটা হচ্ছে পার্সোনাল কম্পিউটিং এনভায়রনমেন্ট। তার মানে আপনার নিজের ডেটা আপনার নিজের জিম্মায় থাকবে। কিন্তু এইবার চিন্তা করেন আমরা যখন মেইল করি, একজন আরেকজনকে যখন জিমেইলে মেইল পাঠাই, তখন আপনাদের কি নেটওয়ার্ক কোর্স আসছে? নেটওয়ার্ক কত নাম্বার সেমিস্টার এখন? ও থার্ড সেমিস্টার তো আসবে না, আরো অনেক পরে আসবে। হ্যাঁ, ওইখানে আপনাদের মেইল ট্রান্সফার প্রোটোকল পড়াবে, এসএমটিপি। অর্থাৎ ধরেন একজনকে যখন আমি মনে করেন এই স্যারকে একটা মেইল পাঠাবো,
তখন আমার জিমেইলের অ্যাপ থেকে ফার্স্টে গুগলের মেইল সার্ভারে মেইলটা সেভ হবে। আবার ওনার মোবাইলে যে জিমেইল অ্যাপটা আছে সেটা তখন ওই মেইল সার্ভার থেকে রেগুলার বেসিসে চেক করবে যে নতুন কোনো মেইল আসলো, নতুন কোনো মেইল আসলো, নতুন কোনো মেইল আসলো। যদি আসে তখন সে মেইলটা ডাউনলোড করবে। সরাসরি আমার মোবাইল থেকে ওনার মোবাইলে মেইলটা যায় না। ফার্স্টে যায় হচ্ছে গুগলের সার্ভারে, সেই সার্ভার থেকে তারপরে উনার কাছে আসে। আচ্ছা, এবার আসেন স্যার, জিমেইল কি ফ্রি? না, 15 জিবি পর্যন্ত ফ্রি। 15 জিবি পর্যন্ত গুগলের অল অ্যাক্রস অল দ্য অ্যাপ্লিকেশনস লাইক গুগল ফটোস বলেন, গুগল ড্রাইভ বলেন, সব মিলায় 15 জিবি হচ্ছে ফ্রি। এই 15 জিবি স্টোরেজ যদি ইউজ করে ফেলেন তারপরে কিন্তু আর মেইল আসবে না। তখন আপনাকে কি করতে হবে? অ্যাডিশনাল স্টোরেজ কিছু কিনতে হবে। আচ্ছা, এখন চিন্তা করেন গুগল তো খুব ট্রাস্টওয়ার্দি একটা কোম্পানি এবং তাদের সাইবার সিকিউরিটি খুব স্ট্রং হওয়ার কথা। ওয়ার্ল্ড রিনাউন্ড একটা কোম্পানি। তারা আপনাকে একটা বলল যে আপনি 100 জিবি স্টোরেজ কিনতে পারেন। $10 লাগবে প্রতি মাসে। ভালো। এখন অন্য আরেকজন, ঠিক আছে? আরেকটা কোম্পানি, ঠিক আছে? সামথিং এনি টেক কোম্পানি। সেই কোম্পানি আপনাকে $3 প্রতি মাসে 100 জিবি স্টোরেজ অফার করতেছে। যে আপনি আমাদের মেইল সার্ভিস ইউজ করতে পারেন। হ্যাঁ? সেফ থাকবে, সিকিউর থাকবে, সবই থাকবে। আমরা $3 দিচ্ছি। যেহেতু আমরা নতুন কোম্পানি তাই আমরা একটা ডিসকাউন্টের মতো দিচ্ছি। ভালো। কিন্তু স্যার চিন্তা করে দেখেন তো, একটা রিনাউন্ড, ট্রাস্টওর্দি, বিশ্ববিখ্যাত কোম্পানির আ ক্লাউডে বা অনলাইন স্টোরেজে আপনার ডাটা রেখে আপনি নিরাপদ? নাকি একটা অপরিচিত, হ্যাঁ? বা যেটাকে আমরা বলি যে একটা সন্দেহপ্রবণ একটা কোনো ওয়েবসাইট যে অনেক কম দামে দিচ্ছে, সেইখানে আপনার ডাটা রেখে আপনি নিরাপদ বোধ করবেন। চিন্তা করেন তো। স্বাভাবিকভাবেই ওইটার অনেক রিস্ক থাকে। কারণ Google এজ এ বিগ কোম্পানি তারা অনেক মেজার নিতে পারে সাইবার সিকিউরিটি রিলেটেড থ্রেট আটকানোর জন্য। কিন্তু ওই কোম্পানিটা দেখা যাচ্ছে তার ইচ্ছা থাকলেও সে পারবে না। ঠিক না? তাহলে এখন চিন্তা করেন তো যে তার কথা যেকোনো একটা ব্যাংকের নাম বলেন বাংলাদেশে। সোনালী ব্যাংক। তাহলে সোনালী ব্যাংক তাদের সমস্ত কাস্টমার ইনফরমেশন, সমস্ত টাকা পয়সার হিসাব, সমস্ত লোনের হিসাব, এইটা কি একটা র‍্যান্ডম থার্ড পার্টি, হ্যাঁ, একটা একজনের ক্লাউডে সেভ করে রাখা কি তারা নিরাপদ বোধ করবে? যদি হারায় যায়, যদি নষ্ট হয়ে যায় তখন কি হবে? এই ডাটাটা পাবে কোত্থেকে তখন? হ্যাঁ? তারা কি প্রত্যেকটা কাস্টমারের লাস্ট অ্যাকাউন্টের ব্যালেন্স মুখস্থ করে রাখছে? নাকি কোথাও হাতে লিখে রাখছে? কারণ এখন কাগজ কলম কিন্তু উঠে গেছে। কোথাও হাতেও লেখা নাই। সম্পূর্ণ ডাটা ডিজিটাল। সো সেই ক্ষেত্রে সোনালী ব্যাংক কি করে? তারা একটা সার্ভার রুম বসায়, হ্যাঁ? একটা বিল্ডিং হায়ার করে, অ্যাডভান্স দেয়। সেই সার্ভার গুলা মেইনটেইন করার জন্য নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার নেয়। হ্যাঁ? সাইবার সিকিউরিটি এক্সপার্ট নেয়। তাদেরকে মাসে, মাসে বসায়, বসায় বেতন দেয়। ঠিক না? তার মানে কি? একটা ছোট কোম্পানির জন্য ক্লাউড কম্পিউটিং ইস মাচ, মাচ বেটার সলিউশন। কারণ একটা ছোট বা মিডিয়াম লেভেলের কোম্পানি এত বড় নেটওয়ার্ক বসানো, সার্ভার রুম বসানো তার পক্ষে সম্ভব না। কিন্তু তার তো অনলাইন সার্ভিস দরকার। কিন্তু সেনসিটিভ বা প্রাইভেট ইনফরমেশন দেখার জন্য দেখা যাচ্ছে একটা বড় কোম্পানি কিন্তু নিজের নেটওয়ার্ক নিজেই ক্রিয়েট করে নেয়। বা নিজের সার্ভার নিজেই ক্রিয়েট করে নেয়। তার মানে হচ্ছে যে আমি যদি আনরিনাউন্ড, ঠিক আছে? বা অপরিচিত কোনো ক্লাউড কম্পিউটিং এনভায়রনমেন্টে আমার সেনসিটিভ ডাটা রাখি, আমার ডাটা কিন্তু এক্সপোজড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা একটা ইস্যু। এবার আসেন হচ্ছে ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার, VMware বা ভার্চুয়াল বক্স এগুলার নাম কে শুনছেন? হ্যাঁ, এগুলা দিয়ে কি করে স্যার? হ্যাঁ, মানে হচ্ছে একটা ফিজিক্যাল ডিভাইস কিন্তু সেটার মধ্যে মাল্টিপল অপারেটিং সিস্টেম আপনি ইনস্টল দিতে পারবেন। কথা বুঝছেন? যেমন আমরা সাধারণত সার্ভারগুলোতে অনেকগুলা লিনাক্সের অপারেটিং সিস্টেম ইনস্টল দিই। কারণ লিনাক্সের জন্য খুব বেশি হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট নাই। কিন্তু সার্ভার তো বেশ স্ট্রং। দেখা যায় সার্ভারগুলোর RAM, তারপরে SSD এগুলা খুব বেশি পরিমাণে থাকে। ফুল আপনার ফোর্সটা ইউজ করার জন্য তারা কি করে? একটা ফিজিক্যাল কম্পিউটারকে অনেকগুলা আ ইয়া আপনার অপারেটিং সিস্টেম দেয়। সোজা কথা হচ্ছে আপনার একটা ডিভাইস কিন্তু ১০ টা করে পিসি দেখাবে। আর সবগুলা পিসি একসাথে সার্ভারের ক্লায়েন্টের রিকোয়েস্ট হ্যান্ডেল করবে। এই ধরনের জিনিসটার নাম হচ্ছে ভার্চুয়ালাইজেশন।
অর্থাৎ অ্যাকচুয়াল ফিজিক্যাল ডিভাইস একটা, কিন্তু ভার্চুয়াল ডিভাইস কথার কথা 20টা। বুঝতে পারছেন? এটার মেইন সমস্যা কি? যেহেতু ফিজিক্যাল ডিভাইস একটা, যে কোনো একটা অপারেটিং সিস্টেম যদি এফেক্টেড হয়, বাকি বাকি অপারেটিং সিস্টেম গুলাও এফেক্টেড হয়ে যাবে এবং আলটিমেটলি ওই ক্লায়েন্টরাও এফেক্টেড হবে। কথা বুঝতে পারছেন? কারণ ফিজিক্যাল ডিভাইস যেহেতু একটাই, একটা ভার্চুয়াল পিসি যদি এক্সপোজ হয়, বাকি ভার্চুয়াল পিসি গুলাও এক্সপোজ হইতে শুরু করবে। 2 নাম্বার, যে কম্পিউটার ইউজার শেয়ার লগ ইন আইডি এন্ড পাসওয়ার্ড। আমরা অনেক সময়ই দেখা যায় একই কোম্পানিতে জব করতেছি, তো ওর আর আমার আইডি দিয়ে একই কাজ হয়। তো অনেক সময় আমরা শেয়ার করি যে না আমারটা দিয়ে লগ ইন কর। হুম। তাহলে অনেক সময়ই তারা এরকম একটা কথা বলছে যে আমারটা দিয়ে লগ ইন করো, আমারটা দিয়ে কাজ করো, কোনো সমস্যা নেই। তো তারপরে হয় কি, আপনি আইডি আর পাসওয়ার্ড দিছেন, কিন্তু আপনার পাসওয়ার্ড আল্লাহর ওয়াস্তে সব কটা অ্যাকাউন্টে সেম। হ্যাঁ, এই জিমেলের পাসওয়ার্ডও যা, অন্যান্য আরো 5টা জিমেলের পাসওয়ার্ডও তাই। কথা বুঝছেন? সে একটা পাসওয়ার্ড পায়, এখন আপনার বাকিগুলোও পেয়ে যাচ্ছে। অনেকেই আছে এই যে আইডি আইডি নাম্বার পাসওয়ার্ডে দিয়ে রাখেন। হুম। আপনি আইডি নাম্বার গলায় ঝুলে ঝুলে যাচ্ছে, আর আপনার পাসওয়ার্ডও দেখে দিয়ে যাচ্ছে। এরকম হয়, অনেকের পাসওয়ার্ড থাকে পাসওয়ার্ড। হ্যাঁ, 1 2 3 4, বার্থ ডেট খুব কমন জিনিস, আমরা প্রায় ভুলে যাই নাম্বার, এই জন্য বার্থ ডেট দিয়ে রাখি। হ্যাঁ, বা বড় ভাইয়ের নাম, ছোট বোনের নাম এরকম লিখে রাখি। এরকম জিনিসগুলা কিন্তু সিকিউরিটি রিস্ক ক্রিয়েট করে। আচ্ছা, ব্রিং ইউর ওন ডিভাইস, এটা ওই অনেকটা আগে যে কথাটা বলছি ওরকমই, যে যেমন ভিপিএন, ভিপিএন ইউজ করছেন কেউ? ভিপিএন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, কোথায় ইউজ করছেন? হ্যাঁ, আপনাদের অফিসে ইউজ করা হয়। তাহলে হ্যাঁ, আন্দোলনের সময় যেটা ইউজ করছেন সেটা একরকম ভিপিএন। আর উনি যেটা বলতেছে, ওই ভিপিএনটা যখন আপনি কানেক্টেড হবেন, দেখবেন নেটে আর কোনো কিছু কাজ করবে না, শুধুমাত্র ওই ওয়েবসাইটটাই চলবে। কথা বুঝছেন? এবং ওই ভিপিএনটা ইউজ করার জন্য ওনার ডিভাইসটা হোয়াইট লিস্ট করা লাগে আগে, ঠিক না? আপনার ল্যাপটপটার আইপি অ্যাড্রেস দিয়ে দেওয়া লাগে না? ওইটা তারা হোয়াইট লিস্ট করে, যে কোনো ডিভাইস দিয়ে ওই ভিপিএন অ্যাক্সেস করা যায় না। তাহলে ভিপিএন গুলার ইউজ হয় এই কারণে যে অনেক ক্ষেত্রেই এখন বর্তমানে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য বিজনেসের নেটওয়ার্ক মানে অফিসের নেটওয়ার্কে আপনার বাসা থেকে কানেক্ট হওয়া লাগে, অথবা দূরবর্তী কোনো প্লেস থেকে কানেক্ট হওয়া লাগে, কাজ করা লাগে। তো যেমন এখন ওয়ার্ক ফ্রম হোম খুব পপুলার। সো একজন গুগল কিংবা মাইক্রোসফটের একজন এমপ্লয়ি দেখা যাচ্ছে বাসার থেকে বসেই কাজ করে। তাহলে সে কিভাবে মাইক্রোসফটের নেটওয়ার্ক অ্যাক্সেস করে? এই ভিপিএন গুলোর মাধ্যমে। তার আইপি অ্যাড্রেসটা ফার্স্টে করে, হোয়াইট লিস্ট করে, যে ঠিক আছে এই ডিভাইস দিয়ে সে ঢুকতে পারবে, বা এই ইন্টারনেট ডিভাইস, এই ইন্টারনেটের কানেক্টের মাধ্যমে সে ঢুকতে পারবে। আর দ্বিতীয়ত হচ্ছে, এটা যখন কানেক্ট থাকবে তখন অন্যান্য সব ইন্টারনেট অ্যাক্টিভিটি অফ করে দিবে, অন্য সব ট্রাফিক বন্ধ। আচ্ছা, এটার ভালো মন্দ দুইটাই আছে। ভালো হচ্ছে আপনার প্রোডাক্টিভিটি বাড়লো, বাসায় বসে কাজ করতে পারতেছেন। সমস্যা হচ্ছে এখন ওই আগের মতোই, একটা অফিসের ভিতরে নেটওয়ার্ক ডিভাইস গুলা যেরকম কন্ট্রোল করা যায়, যেভাবে তাদের সাইবার সিকিউরিটি মেজার গুলা নেওয়া যায়, সেটা আপনার বাসার পিসিতে তো শিওর না। আপনার বাসার পিসিতে ভাইরাস যদি থাকে, আপনি একটা ফাইল আপলোড করতেছেন, সেই ফাইলের সাথে সাথে যদি একটা ভাইরাসও যায় অফিসের নেটওয়ার্কে, তখন কি করবে? সো ব্রিং ইউর ওন ডিভাইস, এই সিস্টেমটা যেমন প্রোডাক্টিভিটি বাড়ায়, তেমনি ভাবে সাইবার রিলেটেড ইনসিডেন্টেরও কারণ হয়ে দাঁড়ায়। আচ্ছা, এবার আসেন, increased reliance on commercial software with known vulnerabilities, এটা কি জিনিস? স্যার, আমরা যখন অ্যাপ্লিকেশন ডেভেলপ করি, সফটওয়্যার বানাই, তখন প্রায় সময় বিভিন্ন লাইব্রেরি কিংবা ফ্রেমওয়ার্ক ইউজ করি। তো সেই লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক গুলা অরিজিনালি যেই ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা হয়েছিল, সেই ল্যাঙ্গুয়েজেরও প্রবলেম থাকতে পারে, অথবা যে প্রোগ্রামার এই অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক কিংবা অ্যাপ্লিকেশন লাইব্রেরিগুলো বানাইছিল, তাদের মিস্টেকের কারণে কিছু কিছু সিস্টেম ভালনারেবিলিটি ওই লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক গুলোর মধ্যে থেকে যায়। কথা বুঝছেন? যেমন ওয়ার্ডপ্রেস, এটার নাম কি শুনছেন? ওয়ার্ডপ্রেস শুনছেন? এটা দিয়ে কি করে? ওয়েবসাইট বানায়, ঠিক না? ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানায়। আচ্ছা, এখন ওয়ার্ডপ্রেসের ধরেন একটা যে কোনো পার্টিকুলার ভার্সন দিয়ে আপনি
ওয়েব পাস মানে ওয়েবসাইট বানান এবং ক্লায়েন্টদেরকে আপনি প্রোভাইড করেন। ওই ভার্সনটার কিছু সিস্টেম ভালনারেবিলিটি আছে, যেটা ইউজ করে চাইলে এখানে আনঅথরাইজড অ্যাক্সেস নেওয়া যায়। এই ভালনারেবিলিটি কেউ যদি এক্সপ্লোর করে বা কেউ যদি বের করতে পারে, তখন দেখবেন ওই পার্টিকুলার ভার্সন দিয়ে আপনি যদি ৫০টা ক্লায়েন্টের কাজও করেন, ৫০টা ওয়েবসাইটই হ্যাক হইছে। কারণটা কি? কারণ আপনি বলবেন আমি তো ওয়ার্ডপ্রেস এর ভিতরের কোড দেখি নাই। আমি ওয়ার্ডপ্রেস দিয়ে ড্রাগ এন্ড ড্রপ দিয়ে কাজ করছি। হ্যাঁ? ডিজাইন করছি। বা ওয়ার্ডপ্রেস এর যেই প্লাগইন গুলো আছে সেগুলো ইউজ করছি। কিন্তু সেই প্লাগইনের যে সফটওয়্যার যার কোড লেখা ছিল, তার ভিতরে কিছু প্রবলেম ছিল। সেই প্রবলেম গুলা কারণে দেখা যাচ্ছে যে আমার প্রত্যেকটা ওয়েবসাইট ভালনারেবল। আমার প্রত্যেকটা ওয়েবসাইট হ্যাক হয়ে গেছে। কথা বুঝছেন? আচ্ছা। সো এই জিনিসটাকেই আমরা সংক্ষেপে বলি এক্সপ্লয়েট। এক্সপ্লয়েট। Exploit is the attack on information systems taking advantage of particular system vulnerability. Exploit মানে কি? একটা অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার যেই ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি দিয়ে তৈরি করা হয়েছে, সেই লাইব্রেরি বা সেই সিস্টেমের নিজের ভালনারেবিলিটি যদি থেকে থাকে, সেইটা ব্যবহার করে কেউ যদি আনঅথরাইজ অ্যাক্সেস নেয় বা কোনো খারাপ কাজ করে, সেটাকে আমরা কি বলি? সিস্টেমের এক্সপ্লয়েট বলি। সিস্টেমটাকে অপব্যবহার বলি। এক্সপ্লয়েট শব্দটার অর্থ কি? অপব্যবহার করা। আচ্ছা। তাহলে প্যাচ কি জিনিস? বেসিক্যালি এই যে আমাদের প্রায় সময় মোবাইলে আপডেট আসে। হ্যাঁ? বা অ্যা ইয়াতে দেখবেন যে মোবাইলে একটা আপডেট আসছে যে এত মাসের সিকিউরিটি প্যাচ। হুম? বা ফেব্রুয়ারি মাসের সিকিউরিটি প্যাচ আসছে। তার মানে কি স্যার? গত জানুয়ারি মাস পর্যন্ত এই প্রবলেমটা আপনার ফোনে ছিল। সেটা দেয়া হয়তো কোনো ওয়ার্লডের কোথাও অ্যাটাক হইছেও। সেটা তারা ঠিক করে আপডেটের সাথে পাঠাইছে। এটার নাম কি? প্যাচ। এটার নাম কি? প্যাচ। যেমন আমাদের উইন্ডোজে অনেক সময় অ্যা অ্যা আসে না যে সিকিউরিটি ইন্টেলিজেন্স আপডেট, হুম? মাইক বা অ্যান্টিভাইরাসের আপডেট আসে। নতুন ভাইরাসের ডেফিনিশন সহ আপডেট আসে। সেগুলার নাম কি? প্যাচ। জিরো ডে অ্যাটাক কি জিনিস? এই যে প্যাচ, এটা আসার আগে অর্থাৎ সফটওয়্যার ইঞ্জিনিয়াররা বা সফটওয়্যার ডেভেলপাররা এখনো জানতে পারে নাই যে তাদের সিস্টেমের মধ্যে সমস্যা আছে। তাদের অ্যাপ্লিকেশনের মধ্যে সিকিউরিটি থ্রেট আসে। এটা তারা এখনো জানে না। এই না জানার আগ পর্যন্ত যে অ্যাটাক গুলা হবে সেগুলোর নাম কি? জিরো ডে অ্যাটাক। হুম? এই যে আমরা অনেক সময় বন্ধু-বান্ধব দেখা যায় যে একজন ফ্রেন্ড ঘুমায় গেছে, ওর ফোনটা খোলা। তারপরে কি করি? একটা ফেসবুকে উল্টাপাল্টা পোস্ট দিয়ে দেই। ও সারারাত ঘুমায়, সকালে উইঠা দেখে সর্বনাশ। হ্যাঁ? এটা কি? এটা হচ্ছে জিরো ডে অ্যাটাক। মানে সে আসলে জানেও না যে তার ফেসবুকে উল্টাপাল্টা চলতেছে। সে ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ? রাতের বেলা ঘুমাচ্ছিল। এগুলা কি? জিরো ডে অ্যাটাক। তার মানে হচ্ছে একটা ভালনারেবিলিটি সে জানার আগেই, হ্যাঁ, is the exploit happening before the vulnerability is discovered or fixed. একটা জিনিস ঠিক করার আগেই যদি অ্যাটাকটা আসে সেটার নাম কি? জিরো ডে অ্যাটাক। এবার আমরা কতগুলা কমন কিছু অ্যাটাকের বিবরণ দেখব। এগুলো আপনারা শুনছেন সবই। ভাইরাস, ওয়ার্মস, ট্রোজান হর্সেস, ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস, রুটকিট, স্প্যাম, ফিশিং, এগুলো আপনারা অনেক সময় শুনছেন, অনেক সময় জানেন। তারপরেও একটু করে আলোচনা করে যাব। প্রথমেই দেখি ভাইরাস। ভাইরাস হচ্ছে একটা ম্যালিশাস অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। এটাও একটা প্রোগ্রাম। কিন্তু এটার উদ্দেশ্য কি? ক্ষতি করা। এটার উদ্দেশ্য আপনার কাজে ব্যাঘাত ঘটানো। দেখবেন আপনার হঠাৎ করে টাস্ক বার ভ্যানিশ হয়ে গেছে। দেখবেন হঠাৎ করে সাউন্ড নাই। পিসি অত্যাধিক স্লো হয়ে গেছে। এরকম নানান ধরনের লক্ষণ বোঝা যায় যে যখন ভাইরাস অ্যাটাক করে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, উল্টাপাল্টা কাজ করে, উল্টাপাল্টা ছবি আসে। হ্যাঁ? এরকম নানান ধরনের ভাবে অ্যাটাক আসতে পারে। আচ্ছা, ভাইরাসগুলো আসে কিভাবে কম্পিউটারে? অন্যান্য ভাইরাস এফেক্টেড কোনো ডিভাইস আপনি যদি সরাসরি যেমন ইউএসবি কিংবা মোবাইল ফোন এগুলো যদি আমরা কানেক্ট করি, তখন প্রায় সময়ই কি আসে? ভাইরাসের মাধ্যমে চলে আসতে পারে। অথবা কোনো সাসপিশিয়াস ইমেইল, হ্যাঁ? সেটার কোনো একটা ডাউনলোড করলেন। এগুলোর মাধ্যমেও ভাইরাস আপনার কম্পিউটারে চলে আসতে পারে। সাধারণত ভাইরাসগুলা করোনা ভাইরাস না। মানে আমি একটা হাঁচি দিলাম আপনাদের সবার করোনা হয়ে গেল, এরকম না। মানে আমার কম্পিউটারে যদি ভাইরাস অ্যাটাক থাকে, এটা লাফ দিয়ে আপনার কম্পিউটারে যাবে না। কথা বুঝছেন?
যদি আপনি একই কাজ করেন, ধরেন আমিও একটা ভাইরাস ওয়ালা ইউএসবি ঢুকাইছি, আপনিও ঢুকালেন, তখন ভাইরাস আপনার ইয়েতে আসবে। বাট নরমালি ভাইরাস গুলা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে স্প্রেড করে না। স্প্রেড করে কোনটা? স্প্রেড করে হচ্ছে ওয়ার্মস। ওয়ার্মস হচ্ছে এমন ধরনের সফটওয়্যার বা এমন ধরনের প্রোগ্রাম, যেই প্রোগ্রামগুলা নিজে নিজেই নিজেকে ডুপ্লিকেট করে এবং মানুষের সাহায্য ছাড়াই আরেকজনের কম্পিউটারে লাভ দিতে পারে। যেমন আপনাদের আসে কি এরকম হয়েছে কিনা জানি না, যে অনেক সময় ফ্রেন্ডদের থেকে ফেসবুকে মেসেঞ্জারে লিংক আসে বিভিন্ন, যে আমি একটা ফটোগ্রাফি কন্টেস্টে করছি, তুমি আমাকে একটা লাইক দাও, এই পোস্টে ঢুকো, একটা লাইক দাও। বা আমি বিকাশে 20 টাকা পাইছি, তুমিও নাও এই লিংকে ক্লিক করে। আপনি আমার ফ্রেন্ডকে ফোন দিবেন, বলবেন এই তুই তুই কি আমাকে এই ধরনের মেসেজ পাঠিয়েছো? বল না, আমি তো জানিই না। এগুলা কি? এগুলো হচ্ছে ওয়ার্মস। ওয়ার্মস গুলা নিজে নিজেই মেইল করে, ঠিক আছে? অন্যান্য কন্ট্যাক্টসদের কিংবা নেটওয়ার্ক অন্যান্য কম্পিউটারে নিজে নিজে মেইল করে কিংবা নিজে নিজে মেসেজ পাঠায়, ইন্টারনেট ইউজ করে বা নেটওয়ার্ক ইউজ করে। এইভাবে তারা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ছড়ানোর চেষ্টা করে। ওয়ার্মস কিন্তু খুব ডেঞ্জারাস, বুঝতে পারছেন? রুট কিটস। তো কম্পিউটেশনের ভাষায় রুট বলতে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেস বুঝি, বুঝছেন? ওই যে আমরা অনেক সময় বলি না যে ফোনটা একটু রুট করি, হ্যাঁ? একটা কাস্টম রম ইনস্টল করব বা একটা গেম খেলি, এটা চিট কোড বসাবো, হ্যাঁ? দোকানে গিয়ে বলি না যে মামা একটু রুট করে দেন, রুট। বা যেমন লিনাক্সে আমরা সুপার ইউজার বলি, হ্যাঁ? সরাসরি হার্ডওয়্যার অ্যাক্সেস থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেস থাকে। তাহলে রুট কিটস হচ্ছে এই ধরনের ভাইরাস বা যাই বলেন না কেন, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, যেই প্রোগ্রামগুলা আপনার সিস্টেমের কার্নেল অ্যাক্সেস পেয়ে যায়, সিস্টেমের একদম অ্যাডমিনিস্ট্রেটিভ, মানে সরাসরি আপনার হার্ডওয়্যার অ্যাক্সেস পেয়ে যায়। এবং তখন যেটা হয়, আপনার ধরেন কথার কথা আপনি আইডি আর পাসওয়ার্ড যে টাইপ করবেন, ও প্রত্যেকটা কি স্ট্রোক রেকর্ড করবে এবং ইন্টারনেটের মাধ্যমে দূরবর্তী কোনো একটা সার্ভারে এটা আপলোড করে দিবে, যে এই আইডি এবং এই পাসওয়ার্ড টাইপ করা হয়েছে। কথা বুঝছেন? তো রুটকিট কিন্তু খুবই ডেঞ্জারাস জিনিস। এটা যদি একবার কম্পিউটারে আসে, অনেক ক্ষেত্রে বোঝাও যায় না। হ্যাঁ, অনেক অভিজ্ঞ নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরও বুঝতে পারে না যে রুটকিট দ্বারা অলরেডি পিসি ইনফেক্টেড, কারণ রুটকিট গুলো হচ্ছে স্পাইওয়্যারের মতো। সে স্পাই করে, সে কোনো করে না, ডিস্টার্ব করে না আপনাকে, লুকায় লুকায় আপনার ইনফরমেশন চুরি করে। কথা বুঝছেন? ট্রোজান হর্স। ট্রোজান হর্স হচ্ছে এই ধরনের কিছু নিরীহ ফাইল, ধরেন একটা গেম ডাউনলোড করলাম, ইনস্টল দিলাম, তার সাথে ভাইরাস ইনস্টল হয়ে গেল। একটা মুভি নামাইলাম, আমরা প্রায় সময় বিভিন্ন ওয়েবসাইট থেকে মুভি টুভি নামাই, দেখি, বাস ভাইরাস এসে গেল। একটা পিডিএফ বই, হ্যাঁ, আপনাদের ধরেন বিভিন্ন কোর্সের বই আপনারা পিডিএফ ডাউনলোড করেন না, একটা টেক্সট বই ডাউনলোড করলেন, হয়ে গেল। তাহলে সেই বইগুলা, সেই গেমস গুলা আসলে কি ছদ্মবেশী, সে আসলে দেখাচ্ছে যে আমি আসলে কিছুই না, কিন্তু তার সাথে সাথে ভাইরাস কিন্তু আপনার কম্পিউটারে চলে আসে। এগুলোর নাম কি? ট্রোজান হর্স। ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস, ডিডস, এটার নাম কি শুনছেন? হ্যাঁ, এটা কি জিনিস স্যার, বলেন তো? হ্যাঁ, বলেন বলেন। হুম, অন্যরা কি বুঝছেন স্যার কি বললো? বুঝেন নাই? আচ্ছা। ডিডোস মানে হচ্ছে, এটা এইভাবে বলি আমি, আমরা যখন ইন্টারনেটে কোনো একটা ওয়েবসাইট অ্যাক্সেস করি, এগুলো আপনাদের পড়াবে সবই, হয়তো এখন বুঝতেছেন না, কিন্তু সামনে সবই আসবে। তো আমরা যখন ইন্টারনেটে অ্যাক্সেস করি, তখন আমাদের ডিভাইসগুলোর নাম হচ্ছে ক্লায়েন্ট। আর ওয়েবসাইট যখন আমাদেরকে, এই যে ধরেন আপনি ইউটিউব, হ্যাঁ, তো ফার্স্টে ইউটিউব কি করে, আপনাকে কিছু ছবি দেখায়, থাম্বনেইল। তারপর যখন আপনি ছবিতে চাপ দেন, তখন অ্যাকচুয়ালি ভিডিওটা স্টার্ট হয়, ঠিক না? তো এই যে ইউটিউব বা যে কোনো ওয়েবসাইট যখন আপনাকে ডাটা সেন্ড করে, তাদের কম্পিউটারটার নাম হচ্ছে সার্ভার। তাদের কম্পিউটারের নাম কি? সার্ভার। তাহলে আমারগুলো হচ্ছে ক্লায়েন্ট, ওদের নাম হচ্ছে সার্ভার। ক্লায়েন্টরা ডাটার জন্য রিকোয়েস্ট করে, সার্ভাররা ডাটা রেসপন্সের সাথে পাঠায়। সার্ভাররা ডাটা রেসপন্সের সাথে পাঠায়। এখন ক্লায়েন্টের রিকোয়েস্ট হ্যান্ডেল করার জন্য সার্ভারগুলার একটা নির্দিষ্ট লিমিট আছে। কথা বুঝছেন? তার নিজস্ব কম্পিউটেশনাল একটা লিমিট আছে।
ধরেন কথার কথা এট এ টাইম সে 10,000 রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারে বা 20,000 রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারে বা 50,000 রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারে। এই রিকোয়েস্টের অতিরিক্ত রিকোয়েস্ট যদি আসে এট এ টাইম, তখন সার্ভারটা আস্তে করে ডিনায়াল মোডে চলে যায়। সে নতুন রিকোয়েস্ট গুলাকে বলে আমি পারবো না। আমার আমার কাছে অলরেডি 10,000 লোক রিকোয়েস্ট করে আছে, আমি আগে ওদের সার্ভ করব, তারপরে সময় পেলে তোমরা দিক। কথা বুঝছেন? এই জিনিসটার নামই হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস। তো এখন এইটা করে কিভাবে? ধরেন আমি কিছু পাবলিক কম্পিউটার হ্যাক করলাম। ধরেন আপনাদের কম্পিউটারগুলো আমি হ্যাক করলাম। আপনাদের কম্পিউটারগুলো হ্যাক করে আমি যেটা করব সেটা হচ্ছে একটা সার্টেন টাইমে, ঠিক আছে? ধরেন কথার কথা আজকে রাত 12টায় কোন একটা ওয়েবসাইটে সবগুলা কম্পিউটার দিয়ে একসাথে রিকোয়েস্ট করব। কথা বুঝতে পারছেন? সবগুলা কম্পিউটার দিয়ে একই সাথে ওই ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করব। বা ধরেন কথার কথা দারাজ বা এরকম একই সাথে একটা বাটনে চাপ দিব বা একই সাথে একটা ফাইল ডাউনলোডের চেষ্টা করব। তখন যেটা হবে যে ধরেন যেই ওয়েবসাইটটার আপনি অ্যাটাক করতেছেন, সেই ওয়েবসাইটটার অ্যাকচুয়াল যারা কাস্টমার বা অ্যাকচুয়াল যারা ইউজার, তারা আর ঢুকতে পারবে না। তারা তারা আর ঢুকতে পারবে না। সো এই জিনিসটার নাম হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক বা ডিডোস অ্যাটাক। আচ্ছা, যেমন একটা উদাহরণ দেই, এটা ডিডোস অ্যাটাক না, কিন্তু এটা ন্যাচারালি একটা অ্যাটাকের মতো হয়ে যায়। সেটা হচ্ছে আমাদের এসএসসি বা এইচএসসি রেজাল্ট দেখার সময়। কথা বুঝছেন? মনে আছে আপনাদের যে এসএসসি বা এইচএসসি রেজাল্ট সকালবেলায় আসতো না, ওয়েবসাইটটা ক্র্যাশ করতো? হ্যাঁ, এটার কারণটা কি? কারণ রাতে আবার দেখা যেত। এটার কারণ হচ্ছে, স্যার মনে করেন এই সার্ভারটার সর্বোচ্চ পাওয়ার কত? ১,০০,০০০ রিকোয়েস্ট একসাথে হ্যান্ডেল করা। কিন্তু এখন মনে করেন স্টুডেন্ট কতজন? স্টুডেন্ট বলেন এত লক্ষ, লক্ষ ২০ লাখ ৩০ লাখ স্টুডেন্ট। তারপর স্টুডেন্টের বাবা-মা, স্টুডেন্টের নানি, স্টুডেন্টের মামা-মামি, পাশের বাসার আন্টি সুদ্ধা পর্যন্ত আপনার রোল নাম্বার দিয়ে সার্চ দিছে। কি পাইছেন জানার জন্য। তো এতগুলা রিকোয়েস্ট যখন পড়ে, তখন সার্ভারটা আস্তে করে ক্র্যাশ হয়ে যায়। এটা কিন্তু মানে অ্যাটাক না, কিন্তু এটা একটু অ্যাটাকের মতো হয়ে দাঁড়ায়। কথা বুঝছেন? এটার নাম কি? DDoS অ্যাটাক। হ্যাঁ, এটা তো মানে এটা মোরাললেস, এটা তো অ্যাটাকই। আচ্ছা। স্প্যাম। স্প্যাম কি জিনিস? স্যার এই যে বিভিন্ন ধরনের মেসেজ আসে না আমাদের ইমেইলে, হ্যাঁ? এত পার্সেন্ট ডিসকাউন্ট, ল্যাপটপ কিনুন, তারপরে এই অ্যাডভার্টাইজ, সেই অ্যাডভার্টাইজ। কিছু একটা সার্চ দিলেই দেখবেন যে ইমেইলে জাঙ্ক ইমেইল অনেকগুলা চলে আসছে। এগুলার নাম হচ্ছে স্প্যাম। স্প্যাম কি কাজে ইউজ হয়? স্প্যাম হচ্ছে একটা চিপ মার্কেটিং সিস্টেম বা অ্যাডভার্টাইজিং সিস্টেম। কম খরচে অ্যাডভার্টাইজিং করার একটা অন্যতম ওয়ে হচ্ছে স্প্যাম করা। যার কারণে অনেক বড়, বড় কোম্পানিও কিন্তু স্প্যাম ইমেইল পাঠায়। পাঠায় না? অনেক মানে রেপুটেড ভালো, ভালো কোম্পানিও স্প্যাম ইমেইল পাঠায়। আচ্ছা। আর কিছু কোম্পানি তো আছেই, বড়লোক হন, হ্যাঁ? এইভাবে টাকা বাড়তেছে। হ্যাঁ? এরকম বিভিন্ন এড আসে না আপনাদের কাছে? গাড়ি থেকে নামলো, আইসা বলল, "আমি তো অনেক বড়লোক হয়ে গেলাম। এই বাটনে চাপ দিন, আপনিও বড়লোক হন।" আসে না? তো এইরকম এগুলো তো আছেই। কিন্তু আবার লেজিট ভালো, ভালো কোম্পানিগুলো অনেক সময় ফুড পান্ডা একটা পাঠায় দিল স্প্যাম ইমেইল। প্রশ্ন আসতেছে স্প্যামটা লিগ্যাল কিনা বা এথিক্যাল কিনা? স্প্যাম আ লিগ্যাল এবং ইলিগ্যাল এর ব্যাপারটা আসবে হচ্ছে কয়েকটা পয়েন্ট আপনি যদি মেইনটেইন না করেন তাহলে ইলিগ্যাল। কি, কি পয়েন্ট? ১ম কথা হচ্ছে স্প্যাম ইমেইলে অবশ্যই লেখা থাকতে হবে যে এটা স্প্যাম বা অ্যাডভার্টাইজমেন্ট। এজন্য দেখবেন অনেক সময় এডি বা ফেসবুকে যেমন স্পন্সরড এরকম কথাগুলো লেখা থাকে। কথা বলছেন? অর্থাৎ স্পষ্টভাবেই আগেই জানায় দিতে হবে এটা স্প্যাম। আচ্ছা, ২ নাম্বার, এই স্প্যাম এটা বন্ধ করার কোনো একটা বাটন বা সিস্টেম রাখতে হবে। যেমন প্রায় সময় দেখবেন ইমেইল লেখা থাকে, "ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু রিসিভ মেসেজ ক্লিক হিয়ার" অথবা "আনসাবস্ক্রাইব ফ্রম আওয়ার নিউজলেটার" এরকম বিভিন্ন অপশন থাকে না? এইরকম বাটন আপনাকে রাখতে হবে। নাইলে আপনি স্প্যাম ইমেইল পাঠাইতে পারবেন না। আচ্ছা। তো স্প্যাম করার জন্য নরমালি আ যে ফ্রি ডোমেইন গুলা থাকে, ফ্রি ইমেইল সার্ভিস গুলা থাকে, ওগুলা অনেক বট অ্যাকাউন্ট খোলা হয়। এবং সেগুলা দিয়ে সেগুলার রিসোর্স ইউজ করে। কারণ ইমেইল কিন্তু ফ্রি না, আগেই বলছি। ইমেইল ফ্রি না, স্প্যাম করা কিন্তু ফ্রি না। সো অনেকেই করে কি ফ্রি ইমেইল সার্ভিস গুলার যে পুরা রিসোর্সটা আছে সেটা ইউজ করে স্প্যাম করে। এইটার জন্য ফ্রি ইমেইল সার্ভিস গুলা ক্যাপচা ইউজ করে। যাতে কম্পিউটার অটোমেটিক নতুন নাম দিয়ে
ঠিক আছে? আজে বাজে আইডি খুলতে না পারে। তাহলে ক্যাপচা কি জিনিস? কমপ্লিটলি অটোমেটেড পাবলিক টিউরিং টেস্ট টু টেল কম্পিউটারস অ্যান্ড হিউম্যানস অ্যাপার্ট। অনেক বড় একটা অ্যাক্রোনিম। তো এর মধ্যে ইম্পর্টেন্ট ওয়ার্ডটা হচ্ছে টিউরিং টেস্ট। এটার নাম শুনছেন কেউ? টিউরিং টেস্ট। টিউরিং টেস্ট এটা অ্যালান টিউরিং, একজন মানে কম্পিউটার সায়েন্সের মস্ত বড় একজন ইয়া সায়েন্টিস্ট। ওনার লাইফ নিয়ে একটা মুভিও হয়েছে, ইমিটেশন গেম। দেখছেন কিনা জানি না। টিউরিং টেস্ট তো ইমিটেশন গেম, ওয়ার, যুদ্ধ নিয়ে। তো হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়ার 1 নিয়ে, রাইট। সো এই যে টিউরিং টেস্ট, এই টিউরিং টেস্টটা হচ্ছে একটা কম্পিউটার এবং মানুষকে আলাদা করার একটা পরীক্ষা। কথা বলছেন? যেটা আপনার কাছে খুব সহজ লাগতেছে সেটা একটা কম্পিউটারের কাছে খুব ডিফিকাল্ট লাগে। দেখেন না ক্যাপচার লেখাগুলা কেমন একটা দাগ দেওয়া থাকে কিংবা একটু ঝাপসা থাকে, বা অনেক সময় ওরা বলে যে এটা ড্র্যাগ করে এখানে মিলাও। হ্যাঁ? তো আহ, মানে এটা মানুষ খুব ইজিলি পারে, কিন্তু অনেক সফিস্টিকেটেড কম্পিউটারও জিনিসটা মিলাইতে পারে না। কথা বুঝছেন? ফিশিং। ফিশিং অর্থ হচ্ছে বিখ্যাত বিখ্যাত লেজিটিমেট ওয়েবসাইট গুলার হুবহু নকল বানানো এবং সেগুলার মধ্যে মানুষকে বোকা বানায় আইডি পাসওয়ার্ড ঢুকানো, তারপরে ক্রেডিট কার্ডের ইনফরমেশন দেওয়া ইত্যাদিতে। হুম? অর্থাৎ দারাজের মতো হুবহু একটা ওয়েবসাইট থাকবে, সেটার মধ্যে আপনি অর্ডার টর্ডার সব করতে পারবেন। কইরা যেই আপনার বিকাশ আইডি আর পাসওয়ার্ডটা দিলেন, শেষ। কথা বুঝছেন? বা হুবহু এসএসএল কমার্সের মধ্যে একটা ওয়েবসাইট বানাবে, সেখানে আপনি ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দিবেন, শেষ। বুঝতে পারছেন? এগুলোর নাম কি? ফিশিং। আচ্ছা, আহ, স্যার একটা বিষয় বলি। আমাদের সিএসসি স্টুডেন্ট অনেক সময় ওরকম জব টব না পায়া প্রায় সময় ফিশিং এর কাজ করে। কথা বলছেন? বিভিন্ন অনলাইন যেই মার্কেট প্লেস গুলো আছে সেখানে অনেক ফিশিং এর কাজ পাওয়া যায়, অর্থাৎ ভালো ইনকাম। তো এখন আপনি চিন্তা করেন যে আপনাকে ক্লায়েন্ট বলতেছে অ্যামাজনের মতো হুবহু একটা ওয়েবসাইট বানাই, বা ইবের মতো হুবহু একটা ওয়েবসাইট বানাই। হ্যাঁ, নর্মালি রিকোয়েস্টটা সেই রকম যে ভাই অ্যামাজনের মতো আমার কোম্পানির একটা ওয়েবসাইট বানাই দাও। যেমন স্যারের নাম কি? হ্যাঁ, আসলাম। আসলাম মিয়াজি। আচ্ছা, তাহলে আসলাম, তাহলে আপনি বললেন আসলাম স্টোর। আসলাম স্টোর নামে আমাকে বানায় দাও, কিন্তু কাজ হবে একদম হুবহু অ্যামাজনের মতো। এইরকম রিকোয়েস্ট একটা লেজিটিমেট রিকোয়েস্ট, কারণ সে হচ্ছে নিজস্ব গ্রাফিক্স প্রোভাইড করবে, হ্যাঁ, লোগো দিবে, এগুলোর মতো বানাই দিতে বলবে। কিন্তু কেউ একজন হুবহু দারাজ বানাই দিতে বলতেছে, তার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য হচ্ছে ফিশিং। সে আসলে ডোমেনটা এমন ভাবে দিবে যাতে বুঝতে না পারে। হ্যাঁ, মনে করেন যে কথার কথা অ্যামাজনের একটা কপি হবে, সে এখানে এরকম ভাবে দিবে ডোমেন। হ্যাঁ, জিরো, একটা জিরো বসাই দিবে, এবং দেখা যাচ্ছে যে হয়তো বিদেশে কোনো একজন, হ্যাঁ, একজন নানু বা দাদু, সে হয়তো বুঝবে না, সে স্ক্যামের শিকার হয়ে যাবে। তো তার মানে হচ্ছে কি, এটা কিন্তু আমরাই করে থাকি। হ্যাঁ, আমাদের বাংলাদেশি ইন্ডিয়ান, হ্যাঁ, ভাই ব্রাদাররাই এগুলা কাজ বেশি করি। হ্যাঁ, এবং এগুলা করলে এখন এটাই হচ্ছে ইথিক্যাল বিষয়, যে আপনি জানতেছেন যে আমার এই কাজটা একটা অনৈতিক বা ইলিগাল কোন একটা কাজে ইউজ হবে, তারপর আপনি করবেন কিনা। মানে আপনার কি বলে, আমার কি, আমি $10 পাইছি, আমার কাজ করছি, শেষ। হ্যাঁ, আমি তো আর অনৈতিক করিনি, কিন্তু এটা একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার কাজটা দিয়েই কিন্তু মানুষের ক্ষতি করা হচ্ছে। সো ফিশিং এর বিষয়টা গেল। এবার চলে আসি হচ্ছে পারপেট্রেটর। এগুলা করে কারা? এগুলাও আপনার অনেক সময় শুনছেন, হ্যাকার, ক্র্যাকার, ম্যালিশিয়াস ইনসাইডার, এরকম কয়েকটা একটু দেখি। হ্যাকার, তাহলে হ্যাকাররা হচ্ছে স্পেশালাইজড নলেজ সম্পন্ন কিছু লোক, যাদের নেটওয়ার্ক, অপারেটিং সিস্টেম, সিস্টেম ডিজাইন বা এই সম্পর্কে একটা মোটামুটি নলেজ আছে। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে তারা খুবই এক্সপার্ট নলেজ রাখে, এবং এই নলেজটা ব্যবহার করে তারা যেটা করে, আনন্দের জন্য তারা বিভিন্ন সিস্টেমে আনঅথরাইজ অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করে। আনন্দের জন্য, মজা পাই তাই করি। কথা বুঝছেন? আচ্ছা, তো এই ধরনের লোকদের মধ্যে দুইটা টাইপ পাওয়া যায়, ব্ল্যাক হ্যাট এবং হোয়াইট হ্যাট।
তো ব্ল্যাক হ্যাটদের উদ্দেশ্য হচ্ছে মানুষের ক্ষতি করা। তারা তাদের নলেজটা ইউজ করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে। আর হোয়াইট হ্যাটরা মানুষের উপকার করার চেষ্টা করে। হোয়াইট হ্যাটরা মানুষের উপকার করার চেষ্টা করে। তো যেমন কয়েকদিন আগেই প্রথম আলোর ওয়েবসাইটে কেউ একজন এরকম একটা জিনিস লিখে রাখছে, আপনি পড়তে পারতেছেন? দেখেন তো। আচ্ছা, তো এখানে সে এরকম লিখছে যে অনলাইন মাধ্যমে সংবাদ প্রচারের জন্য আপনাদের ওয়েবসাইটে ব্যবহৃত কুইনটাইপ টেকনোলজিস ইন্ডিয়া লিমিটেডের তৈরি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস এ গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি রয়েছে, যা ব্যবহার করে অসৎ উদ্দেশ্য প্রণোদিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রথম আলোর পূর্ব প্রকাশিত কোনো সংবাদ বা তথ্য পরিবর্তন, পরিমার্জন বা নতুন কোনো মিথ্যা তথ্য সংবাদ আকারে প্রকাশ করতে পারে। আচ্ছা, যাই হোক, সোজা কথা হচ্ছে যে সে বলতেছে আমি যেহেতু এই জিনিসটা আপনাদের ওয়েবসাইটে লিখে দিতে পারতেছি, তাহলে অন্য কেউ আপনাদের নিউজগুলো চেঞ্জ করে ফেলতে পারে। আর যেহেতু এই ওয়েবসাইটটা অনেক মানুষ ইউজ করে, সেহেতু আপনাদেরকে একটু সচেতন হওয়া দরকার। তাহলে স্যার বলেন তো, এইখানে যেই অ্যাক্সেসটা নিছে না কেন, তার কি কোনো খারাপ উদ্দেশ্য ছিল? না, সে কিন্তু সতর্ক করা, সচেতনতার উদ্দেশ্যে কাজটা করছে। তাহলে হ্যাকাররা মানুষের সচেতনতার জন্য কাজ করতে পারে। হুম? হ্যাকাররা পেনেট্রেশন টেস্টিং এর মাধ্যমে বিভিন্ন কোম্পানির সিস্টেম ভালনারেবিলিটি চেক করতে পারে। বাগ বাউন্টি হান্টিং শুনছেন কখনো? বাগ বাউন্টি হান্টিং মানে হচ্ছে কোম্পানিগুলো নিজেরাই একটা ফিচার অন করে দিবে যে তোমার যা পারো করো, যদি ঢুকতে পারো $৫,০০০, $২,০০০, $১,০০০, $৫০০ এরকম অ্যাওয়ার্ড দেয়। এখান থেকে কিন্তু পটেনশিয়াল হায়ারিং এরও অপরচুনিটি থাকে। সাইবার সিকিউরিটি যারা কাজ করে তারা এখান থেকে চাকরিও পায়। আচ্ছা, তারপরে আর সাধারণ মানুষকে আপনারা সাইবার সিকিউরিটি সম্পর্কে শিখাইতে পারেন, টিচ করতে পারেন, মানুষকে শিক্ষা দিতে পারেন যে আপনারা কিভাবে সেফ থাকবেন নিজেদের। অনেক সময় পুলিশ কিংবা ইন্টেলিজেন্স এজেন্সি গুলাকেও হ্যাকাররা হেল্প করে বিভিন্ন ক্রিমিনালদের ধরার জন্য। টেরোরিস্ট বা ধরেন কথার কথা চাইল্ড পর্নোগ্রাফার, তাদেরকে ধরার জন্য অনেক সময় কিন্তু হ্যাকাররাই অনেক ভূমিকা রাখে। তাহলে আমি যদি একটা প্রশ্ন করি যে হ্যাকার কারা? হ্যাঁ, হ্যাকাররা কি মানুষের কোনো ভালো করতে পারে? পারবেন না? নিজেদের ভাষায় দু একটা লাইন লিখতে? এখানে তো লেখা আছেই। হ্যাকটিভিস্ট। হ্যাকটিভিস্ট কারা? হ্যাকটিভিস্ট হচ্ছে এমন ধরনের হ্যাকার যাদের ওই সচেতনতা ওগুলো উদ্দেশ্য না, বরং তাদের একটা পার্টিকুলার রিলিজিয়াস বা পলিটিক্যাল বা সোশ্যাল কোন একটা এজেন্ডা আছে, সেটা বাস্তবায়ন করার জন্য তারা হ্যাক করতেছে। সেটা বাস্তবায়নের জন্য তারা হ্যাকিং করে। যেমন কথার কথা ইসরায়েল এবং ফিলিস্তিন ওয়ার হচ্ছে। তো একটা একটা খুব পপুলার ইসরায়েলি একটা ওয়েবসাইটের নাম বলেন তো, বাংলাদেশে খুব ব্যবহার হয়। একটা ইসরায়েলি ওয়েবসাইট খুব পপুলার এবং খুব পরিমাণ ব্যবহার হয়। হ্যাঁ, হ্যাঁ। কোনটা কোনটা? ক্যাসপারস্কি তো ওয়েবসাইট না, ইউনিলিভারও না। চিন্তা করেন তো। হ্যাঁ, হ্যাঁ। ফাইবার, ফাইবার। ফাইবারের নাম শুনছেন না? আচ্ছা, ওই যে কোকা কোলার মালিকের শ্বশুরের ভাগ্নির ওই এমনে এমনে ইসরায়েলি কানেকশন খোঁজার দরকার নাই। ফাইবার সরাসরি ইসরায়েলি কোম্পানি, একেবারে ডাইরেক্টলি ইসরায়েলি কোম্পানি হচ্ছে ফাইবার। কিন্তু বাংলাদেশের আমরা অনেকেই ফাইবার ইউজ করি, কাজ করি, এখান থেকে ইনকামও আসে। অনেকের এটাই রুটি রুজি, ঠিক না? আচ্ছা, তাহলে আপনি চাইতেছেন এই যে একটু আগে প্রথম আলো যে কাজটা করছে, এরকম একটা কাজ আপনি ফাইবারে লিখে রাখতে যাচ্ছেন। তাহলে এখানে কি ওকে সচেতন করা আপনার উদ্দেশ্য? না, এখানে উদ্দেশ্য হচ্ছে আপনার একটা পার্টিকুলার এজেন্ডা বা পলিটিক্যাল কোন একটা অ্যাক্টিভিজম এখানে করা। তাহলে এই ধরনের লোকদেরকে কি বলে? অ্যাক্টিভিস্ট। কথা বুঝছেন? ম্যালিশাস ইনসাইডার। ম্যালিশাস এই ইংরেজি ওয়ার্ডটার মিনিং কি? ক্ষতিকর। ম্যালিশাস মানে ক্ষতিকর। কথা বুঝছেন? আচ্ছা, এবার আসেন হচ্ছে ম্যালিশাস ইনসাইডার কারা। স্যার, আমরা যখন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করি, যখন প্রোগ্রাম লিখি, তখন সাধারণত সাইবার সিকিউরিটি রিলেটেড জিনিসগুলো মাথায় রেখেই কাজ করি। ঠিক আছে? অর্থাৎ আহ, আহ, কোনোভাবে যদি ডিডোস অ্যাটাক না করা যায়, কোনোভাবে যাতে ভাইরাস এখানে না ঢুকতে পারে, কেউ যাতে আনঅথরাইজ লগ ইন করতে না পারে, এই বিষয়গুলোর জন্য বিভিন্ন টেকনোলজি অলরেডি আমরা চেষ্টা করি। যেই জায়গায় একদম ধরা, সেটা হচ্ছে এই যে সফটওয়্যারটা যখন অ্যাকচুয়ালি একটা কোম্পানির ভিতরে ইউজ করবে,
সেই কোম্পানি নিজের এমপ্লয়ি যদি ক্ষতি করার চেষ্টা করে। কারণ এই ক্ষেত্রে ওই এমপ্লয়ির কিন্তু এই সিস্টেমটা ইউজ করার পূর্ণ অথরাইজেশন থাকে। ব্যাপারটা বুঝছেন? ঘরের শত্রু বিভীষণ টাইপ। হ্যাঁ? যে নিজেই যদি নিজের কোম্পানির কোনো ক্ষতি করা বা ইনফরমেশন সেল করা, হ্যাঁ? বা ট্রেড সিক্রেট শেয়ার করে দেওয়া বা গোপন তথ্য বিক্রি করা, এই ধরনের কোনো কাজ করে তখন কিন্তু সেই ধরনের লোকদেরকে বলা হয় ম্যালিশিয়াস ইনসাইডার। ম্যালিশিয়াস ইনসাইডারদের কাছে সিস্টেমগুলা খুবই ভালনারেবল থাকে। কিচ্ছুই করার থাকে না। কারণ সিস্টেমগুলো তো ওর কথা চিন্তা করে বানায় নাই। সে যখন প্রোগ্রাম করতে বসে তখন সে চিন্তা করে যে ইউজার তো আর নিজের ক্ষতি নিজে করবে না। কিন্তু ম্যালিশিয়াস ইনসাইডাররা করতে পারে। কারণ এমপ্লয়িদেরকে আপনি কতটুকু বিশ্বাস করতে পারেন? হ্যাঁ? ধরেন কথার কথা এমন একটা সিস্টেম, যেই সিস্টেমে একটা সাপ্লায়ারের নাম-টাম দিয়ে সে যদি একটা বিল দেয় ৳২০,০০০, এই বিলটা ব্যাংকের থেকে পেমেন্ট হয়ে যায়। এখন আপনি সাপ্লায়ারে বলবেন, "এই আপনার ওখানে ৳৩০,০০০ যাবে, ৫,০০০ আপনার, ৫,০০০ আমার।" তখন কি করবে? হ্যাঁ? আসেন। ইন্ডাস্ট্রিয়াল স্পাই এরা কারা? ইন্ডাস্ট্রিয়াল স্পাইরা হচ্ছে একটু আচ্ছা লাগবে এমনিই লাগবে। ইন্ডাস্ট্রিয়াল স্পাই হচ্ছে যারা ট্রেড সিক্রেট চুরি করে। হ্যাঁ? অনেক সময় কোম্পানিরা এরকম নেটওয়ার্ক সিকিউরিটি এক্সপার্টদের হায়ার করে অন্য কোম্পানির ট্রেড সিক্রেট চুরি করার জন্য। সোর্স কোড চুরি করা, ব্লুপ্রিন্ট চুরি করা, হ্যাঁ? নতুন ডিজাইন চুরি করা এগুলোর জন্য এই নেটওয়ার্ক সিকিউরিটি এক্সপার্টদের ইউজ করে। এদেরকে কি বলা হয়? ইন্ডাস্ট্রিয়াল স্পাই। সাইবার ক্রিমিনাল এবং সাইবার টেররিস্ট। সাইবার ক্রিমিনাল কারা? যারা টাকার বিনিময়ে মানুষের সাইবার অ্যাটাক গুলা করে থাকে। হুম? ক্রেডিট কার্ড ইনফরমেশন যারা চুরি করে, এই ধরনের লোকেরা। ধরেন আপনাকে আপনার একটা ফ্রেন্ড এসে বলল, "দোস্ত আমার গার্লফ্রেন্ডের ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক করে দিতে পারবি? ৳৫০০ দিমু।" হ্যাঁ? এটা কি? সাইবার ক্রিমিনাল। কথা বুঝছেন? আর সাইবার টেররিস্ট কারা? সাইবার টেররিস্ট হচ্ছে সেই ধরনের লোক যারা যাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার ক্ষতি করা। তাদের টাকা পয়সারও দরকার নাই। তাদের আনন্দেরও দরকার নাই। কোন কিছু প্রয়োজন নাই। তাদের মেইন উদ্দেশ্য কি? যথাসম্ভব আপনার ক্ষতি করা। যেমন অনেক সময় সাইবার ওয়ার হয়। এই সাইবার ওয়ার গুলাতে ওদের কিন্তু অন্য কোনো উদ্দেশ্য থাকে না। ওদের মনিটারি কোনো গেইন এর উদ্দেশ্য থাকে না যে টাকা পয়সা পাবো বা সামথিং। ওর উদ্দেশ্যই হচ্ছে আপনার ক্ষতি করা। এদের নাম কি? সাইবার টেররিস্ট। আচ্ছা। ফাইনালি এখন আমরা দেখব যে আমাদের একটা বিজনেস বা প্রফেশনাল সেটআপে অনেক ধরনের এমপ্লয়ি সিস্টেমে কাজ করে। সবার যে আইটি রিলেটেড নলেজ ভালো তা না। আপনি হয়তো সিএসসি ইঞ্জিনিয়ার আপনি ভালো বুঝেন। কিন্তু অনেক থাকে না যে লাইক মার্কেটিং বা অ্যাডভার্টাইজমেন্ট বা অন্যান্য বিভিন্ন জায়গায় কাজ করে। গুরুত্বপূর্ণ কাজ করে। সে সিস্টেম ইউজ করে। কিন্তু সিস্টেমের ভালনারেবিলিটি বা সাইবার সিকিউরিটি সম্পর্কে এত কিছু জানে না। তাহলে এদেরকে আপনি কি শিখাইতে পারেন? এখানে অনেকগুলা পয়েন্ট দেওয়া। এগুলাই যে লিখতে হবে তা না। আপনি নিজের মতো নিজে লিখতে পারেন। আচ্ছা, উদাহরণ যেমন স্ট্রং পাসওয়ার্ড ইউজ করা। পাসওয়ার্ডের সাথে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করা। হুম? তারপরে ধরেন নেটওয়ার্কে কোন ধরনের আনইউজুয়াল অ্যাক্টিভিটি যদি দেখেন, সাথে ইয়া করা। হ্যাঁ? আনইউজুয়াল কোন ট্রাফিক যদি থাকে সেটাকে সাথে নোটিফাই করা। সেটা সাইবার সিকিউরিটি এক্সপার্ট বা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরকে জানানো যে এই কম্পিউটারটা কিন্তু ঝামেলা করতেছে। এই কম্পিউটারটায় কিন্তু সাউন্ড আসতেছে না। কি হলো একটু দেখেন। আচ্ছা। তারপরে ধরেন আপনাকে অফিসের কাজ করার জন্য একটা ল্যাপটপ বা হার্ড ডিস্ক দিল। আপনি এটা হারায় ফেললেন। এখন যদি সেটার মধ্যে খুব দামি ইনফরমেশন থাকে, ধরেন আপনার সব সাপ্লায়ারের নাম অথবা আপনি একদম সোর্স থেকে যে প্রোডাক্ট কত দামে কিনেন সেটা লেখা আছে। এটা যদি আরেকজন জেনে যায়, কত বড় ক্ষতি হতে পারে একটা কোম্পানির, ঠিক না? সো এই জিনিসগুলা প্রোটেক্ট করা, এগুলা যাতে চুরি না হয়, নষ্ট না হয়, এই জিনিসগুলা সাবধানে রাখা। আন্ডারস্ট্যান্ডিং ফিশিং অ্যান্ড স্ক্যাম ইমেইল। বড়লোক হন, 1 বেড, 2 বেড, 3 বেড এই ধরনের বুঝতে হবে এগুলা যে স্ক্যাম, হ্যাঁ? Facebook ২ টা 0 দেওয়া বুঝতে হবে। এগুলা দেখে বুঝতে হবে। HTTPS, হ্যাঁ? একটা ওয়েবসাইটে SSL সার্টিফিকেট আছে কিনা? স্যার SSL সার্টিফিকেটের জন্য আলাদা কোনো পেমেন্ট নাই। আপনি যখন ডোমেইন হোস্টিং কিনেন ওটা এমনিই অটোমেটিক পেমেন্ট করা থাকে। কেন সে দেয় নাই? কেন তার ওয়েবসাইটটার মধ্যে HTTPS নাই? নিশ্চয়ই সেটা SSL এ ফেইল করছে। ওই সার্টিফিকেট যে অটোমেটিক টেস্ট আছে সেটা ফেইল করছে। আর ফেইল কেন করছে? তার অসৎ কোনো উদ্দেশ্য ছিল। সে এই ওয়েবসাইটের মাধ্যমে কোনো
খারাপ কাজ তার করার উদ্দেশ্য আছে। এই জন্য সে এসটিপিএস দেয় নাই। আচ্ছা, তারপরে এই যে র্যান্ডম, হ্যাঁ, আপনার বন্ধুর নামেই একটা মেইল আসলো, কিন্তু আপনি চেক না করেই ডাউনলোড করে দিলেন অ্যাটাচমেন্ট, হ্যাঁ, বা আজে বাজে ওয়েবসাইট থেকে বিভিন্ন জিনিস ডাউনলোড করলেন, শেষ। হ্যাঁ, ধ্বংস। আর প্রফেশনাল সেটআপ দেখেন, আমার কম্পিউটারে হ্যাক হইলে বা সাইবার সিকিউরিটি হইলে বা র্যানসমওয়্যার হইলে আমার আর কি বা ক্ষতি হবে? কিন্তু একটা অর্গানাইজেশনের যদি নেটওয়ার্কে এরকম কিছু হয়, র্যানসমওয়্যার চায়, মিলিয়ন মিলিয়ন ডলার ক্ষতি হতে পারে। হ্যাঁ, তারপরে আসেন হচ্ছে সফটওয়্যার আপ টু ডেট রাখা, সিকিউরিটি প্যাচ গুলো আসলে সেগুলো ইনস্টল করে রাখা, লেটেস্ট ভার্সনের সফটওয়্যার চালানো, এই জিনিসগুলা। এবং অবশ্যই ইম্পর্টেন্ট ডেটার মাল্টিপল ব্যাকআপ রাখা, ইম্পর্টেন্ট ডেটা রেগুলার মাল্টিপল ব্যাকআপ ব্যাকআপ রাখা, কারণ একটা যদি কম্পিউটার নষ্ট হয়ে যায়, তাহলে আরেকটা দিয়ে তো অ্যাটলিস্ট কাজ চালাতে পারবে। এক জায়গায় সব, মানে ডোন্ট কিপ অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট, আপনার সব ডিম এক বাস্কেটে রাখেন না, যাতে বাস্কেট পড়ে গেলে সব ডিম ভেঙে যায়, এরকম যাতে না হয়। তাহলে এই প্রশ্নটা অনেক ভাবে আসতে পারে। আমি আপনাদের বলতে পারি, আচ্ছা প্রশ্ন নিয়ে একটু পরে আলোচনা করি। তো এইটুকুই হচ্ছে আমাদের চ্যাপ্টার 3। হ্যাঁ, তো এখন আমরা একটু কোশ্চেনটা একটু আলোচনা করব। তাহলে একটু নোট ডাউন করে রাখেন। হুম, ওকে, আমরা 3টা চ্যাপ্টার পড়ছিলাম এখান থেকে। চ্যাপ্টার 1, আচ্ছা, চ্যাপ্টার 1 থেকে পড়বেন হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা? চ্যাপ্টার 1 থেকে পড়বেন ইমপ্রুভিং কর্পোরেট ইথিক্স, কিভাবে আপনার বিজনেসে ইথিক্স ইমপ্রুভ করা যায়। এটার ভিতরে অনেকগুলা পয়েন্ট আছে। পয়েন্টগুলা যেরকম দেখি, যেমন অ্যাপয়েন্টিং এ কর্পোরেট ইথিক্স অফিসার, এথিক্যাল স্ট্যান্ডার্ড সেট বাই, বলতেছি শুনতে থাকেন, এথিক্যাল স্ট্যান্ডার্ড সেট বাই দ্য বোর্ড অফ ডিরেক্টরস। তারপরে এস্টাবলিশিং এ কর্পোরেট কোড অফ এথিক্স, কোড অফ এথিক্স পড়াইছেন আপনাদের ইন্টেলের, এরকম একটা উদাহরণ দিয়ে। কন্ডাক্টিং সোশ্যাল অডিটস, রিকোয়ারিং এমপ্লয়িজ টু টেক এথিক্স ট্রেনিং। তারপরে আরো আছে, যেমন ইনক্লুডিং এথিক্যাল ক্রাইটেরিয়া ইন এমপ্লয়ি অ্যাপ্রেজালস। এরকম বিভিন্ন পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো ইউজ করে আপনি আপনার বিজনেসে এথিক্স ইমপ্রুভ করতে পারেন। স্যার, এই নিচে যে লেখাগুলো আছে এগুলো একটু পড়বেন, পড়ে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করে নিজের ভাষায় 2-1 লাইন করে করে লিখবেন। কথা বলছেন? নিজের যদ্দূর মনে থাকবে, সেই কয়টা, যেই কয়টা পয়েন্ট মনে থাকবে সেই কয়টা পয়েন্ট লিখবেন। আর সেটা ব্যাখ্যা করবেন যে আমার, যেমন কথার কথা, যে আহ, যেমন কথার কথা মনে করেন যে বোর্ড অফ ডিরেক্টরস, এথিক্যাল স্ট্যান্ডার্ড সেট বাই দ্য বোর্ড অফ ডিরেক্টরস, অর্থাৎ মালিক পক্ষ নিজেরাই কিছু নিয়ম কানুন, এথিক্সের স্ট্যান্ডার্ড আপনার আপনার কোম্পানিতে ইউজ করতে পারে, ঠিক না? তো এরকম ভাবে 2-1 লাইন করে লিখবেন। এইভাবে আমি, এখন প্রশ্নটা তো ডাইরেক্টলি এরকম হবে না। হয়তো আমি আপনাকে বলবো যে আপনার কোম্পানিতে কিভাবে ইমপ্রুভ করবেন, অথবা বলবো আপনি একটা কোম্পানিতে ম্যানেজার হিসেবে আছেন, অনেক আনইথিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে, কিভাবে এটা ইমপ্রুভ করা যায়। উত্তর সেম, উত্তর একই, কিন্তু ওই সিচুয়েশনের মতো করে সুন্দর করে ঘুরায় ঘুরায় লিখতে হবে। আচ্ছা, তারপরে 5 স্টেপস ইথিক্যাল ডিসিশন মেকিং প্রসেস, এটা আমি আপনাদের ক্লাসে করাইছি, রেকর্ড দিছি, কুইজ নিছি, সো আশা করি এটার ব্যাপারে আর কোনো কনফিউশন নাই। একটা গল্প আসবে, সেই গল্পটা ইয়া করবেন। হ্যাঁ, আমরা কুইজে প্র্যাকটিস করছি না, তারপরে ক্লাসেও ওই যে ইয়ার সিভি রিলেটেড, রেজুমে রিলেটেড একটা ছিল। হ্যাঁ, 5 স্টেপস এথিক্যাল ডিসিশন মেকিং প্রসেস, যেটা এই যে আমরা কুইজে দিলাম।
লাস্ট। তো এইটা একটা একটা প্রবলেম স্টেটমেন্ট লিখবেন। প্রবলেম স্টেটমেন্টটা হবে যে এই গল্পের মধ্যে মেইন ইথিক্যাল ইস্যুটা কি, মেইন প্রবলেমটা কি, সেটা সুন্দরভাবে লিখবেন। একটা সেন্টেন্স লিখবেন। হ্যাঁ, ওই দাড়ি কমা দিয়ে বেশি বেশি লিখবেন না। আর সেকেন্ড হচ্ছে কতগুলো অল্টারনেটিভ দিবেন, 3 থেকে 4টা অল্টারনেটিভ দিবেন। আর যে কোনো একটা অল্টারনেটিভ চয়েস করে যে কোনো একটা এথিক্যাল অ্যাপ্রোচ, আপনার ভার্চু এথিক্স অ্যাপ্রোচ হইতে পারে, তারপর ইউটিলিটেরিয়ান অ্যাপ্রোচ হইতে পারে, তারপর ফেয়ারনেস অ্যাপ্রোচ হতে পারে, কিংবা কমন গুড অ্যাপ্রোচ হতে পারে। যে কোনো একটা অ্যাপ্রোচে আপনার বেস্ট যেটা চয়েস মনে হবে যে না এটাই আমি সবচেয়ে ভালো মতো লিখতে পারবো, সেটাই লিখে দিবেন। ওকে, তাহলে এই চ্যাপ্টার থেকে এই দুইটাই আমরা অনেক কিছুই পড়ছি, তো সবকটা আমরা সাজেশনে নিচ্ছি না। এবার চলে আসে হচ্ছে চ্যাপ্টার 2। তাহলে চ্যাপ্টার 2 তে আমরা অনেক ধরনের প্রফেশনাল রিলেশনশিপ পড়ছিলাম। তো প্রফেশনাল রিলেশনশিপ আমরা অনেকগুলো পড়ছিলাম, এমপ্লয়ার, ক্লায়েন্ট, সাপ্লায়ার, হ্যাঁ, অন্যান্য আদার প্রফেশনাল। এতগুলা পড়ার দরকার নেই, আপনারা পড়বেন শুধু এমপ্লয়ার আর ক্লায়েন্ট। এমপ্লয়ার আর ক্লায়েন্ট। আপনাদের পিপিটিটার মধ্যে দেখবেন এমপ্লয়ার এবং ক্লায়েন্টের কতগুলো টার্ম আছে। যেমন এমপ্লয়ারের মধ্যে লেখা ছিল ট্রেড সিক্রেট, এই যে আজকেও জিজ্ঞেস করছি ট্রেড সিক্রেট কি, হ্যাঁ। তারপরে ক্লায়েন্টের মধ্যে যেমন লেখা থাকবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, মিসরিপ্রেজেন্টেশন, ব্রিচ অফ কন্ট্রাক্ট। এই পয়েন্টগুলা ভালো মতো পড়বেন। কথা বলছেন, এই টার্মগুলা ভালো মতো পড়বেন। বা পাইরেসি বলতে কি বুঝো, হ্যাঁ, এই পয়েন্ট। তারপরে হুইসেল ব্লোয়িং বলতে কি বুঝো, এগুলো বইয়ের মধ্যে লেখা আছে। বই থেকে পড়ে বুঝে একটা আন্ডারস্ট্যান্ডিং রাখবেন যাতে হাতে লেখা আসে। আপনাদের হাতে কিন্তু লেখা আসে না, এটা একটা বড় সমস্যা। আচ্ছা, তারপরে আসি হচ্ছে পড়বেন হলো, এগুলা আর লাগবে না, এই যে এটা পড়বেন, প্রফেশনাল কোড অফ ইথিক্স। প্রফেশনাল কোড অফ ইথিক্স। আইটি ওয়ার্কারদের কিন্তু কোনো কোড অফ ইথিক্স নাই, আমরা এটা পড়ছিলাম আগে যে আইটি ওয়ার্কারদের তেমন কোনো কোড অফ ইথিক্স নাই। হ্যাঁ, কোনো নির্দিষ্ট কোনো কোড অফ এথিক্স নাই, যেরকম ডাক্তারদের একটা শপথ আছে, আমাদের ওরকম নির্দিষ্ট কিছু নেই। এক একটা অর্গানাইজেশন এক একভাবে ডেভেলপ করছে। তো কেন আমাদের এরকম আইটি ওয়ার্কারদের কেন প্রফেশনাল কোড অফ এথিক্স থাকা প্রয়োজন, বা থাকলে ভালো হইতো কি কি, এখানে কতগুলো পয়েন্ট আছে। যেমন এথিক্যাল ডিসিশন মেকিং, হাই স্ট্যান্ডার্ডস অফ প্র্যাকটিস অ্যান্ড এথিক্যাল বিহেভিয়ার, ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট ফ্রম দ্য জেনারেল পাবলিক। হ্যাঁ, যখন আপনার কোড অফ এথিক্স থাকবে তখন বাইরের লোকও মনে করবে না আইটি ওয়ার্কারদের কোড অফ এথিক্সটা এরকম, নিশ্চয়ই সেও এগুলো মেনটেন করবে। এরকম একটা ট্রাস্ট, একটা একটা রিলেশন, মানে কি বলে, যে যখন আপনাকে অন্ধভাবে বিশ্বাসের একটা বিষয় আসবে, সেটা কিন্তু জেনারেল পাবলিকের আরো স্ট্রং হবে। আচ্ছা, তারপর ইভালুয়েশন, বেঞ্চমার্ক, এই পয়েন্টগুলো পড়বেন, পড়ে বোঝার চেষ্টা করবেন কি লেখা, সেইভাবে অল্প অল্প করে 2-1 লাইন করে লিখবেন। ঠিক আছে, কোনো কিছুই মুখস্থ করতে হবে না, পড়তে বলতেছি, না পড়লে হাত কলম চলবে না। কথা বুঝছেন? এরপরে পড়বেন হচ্ছে গভর্নমেন্ট লাইসেন্সিং। এটাও আমি আপনাদের পড়াইছি যে কেন আমাদের আইটি ওয়ার্কারদেরকে গভর্নমেন্ট লাইসেন্স দেওয়া যায় না, পড়াইছি না? হ্যাঁ, যে কোনো কোর বডি অফ নলেজ নাই, এক্সাম টেকিং কোনো অথরিটি নাই, কোনো ফিক্স সিলেবাস নাই, তাহলে লাইসেন্সটা হবে কিভাবে, এক্সামটা হবে কিভাবে? এরকম জিনিসগুলা সুন্দর মতো ব্যাখ্যা করার চেষ্টা করবে। ওকে, গভর্নমেন্ট লাইসেন্সিং দিতে সমস্যা কোথায়, আইটি ওয়ার্কারদেরকে গভর্নমেন্ট লাইসেন্স দিতে প্রবলেম কোথায়, এটা একটু ভিতরে ভিতরে পড়বেন, একটু বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, এবার আসে হচ্ছে আজকে যেটা পড়লাম, চ্যাপ্টার 3। আজকেও তো অনেক কিছু পড়ছি, সব দরকার নাই। আহ, ভালো মতো পড়বেন হচ্ছে ডিডস, স্প্যাম এবং ফিশিং। ডিডস, স্প্যাম এবং ফিশিং। আচ্ছা, আমি যদি আপনাদেরকে বলি যে আপনার কোম্পানি কম খরচে মার্কেটিং বা অ্যাডভার্টাইজমেন্টের জন্য আপনাকে বলছে স্প্যাম করো, বা স্প্যামের একটা টেকনিক বের করো, তা আপনি কিভাবে স্প্যাম করবেন যাতে আপনার কোম্পানির এই কাজটা ইলিগাল না হয়?
একটু আগেই কিন্তু বলছি। পারবেন না লিখতে? একটু? তারপরে ফিশিং এর বিষয়ে যে একটু আগেই বললাম যে মনে করেন আমি একটা সিচুয়েশন দিলাম যে আপনাকে ফিশিং ওয়েবসাইট বানানোর জন্য কেউ $50 দিবে বলছে। এখন কাজটা করা ভালো হবে কিনা, করলে কি হবে না হবে, এই বিষয়ে 2-4 লাইন লিখতে পারবেন না? আচ্ছা, তাহলে কয়টা ডিডস, স্প্যান, ফিশিং, এগুলো ভালো মতো পড়তে। তারপরে এই যে একটা প্রশ্ন বললাম, হ্যাকার। হ্যাঁ, হ্যাকার কারা? হ্যাকাররা কি মানুষের ভালোর জন্য কোনো কাজ করতে পারে, বা সোসাইটির কোনো গুড বা সোসাইটির ওয়েলফেয়ারের জন্য তারা কি কোনো ভূমিকা রাখতে পারে? এরকম যদি প্রশ্ন দিই, পারবেন না? আচ্ছা, আর একদম লাস্টে হচ্ছে এইটা, এডুকেটিং এমপ্লয়িজ, কন্ট্রাক্টরস এন্ড পার্ট টাইম ওয়ার্কার্স, বা ট্রেনিং দ্য এমপ্লয়িজ অ্যাবাউট দ্য সিকিউরিটি রিস্ক। অর্থাৎ ধরেন এই প্রশ্নটাও বিভিন্নভাবে আসতে পারে। আমি যদি বলি যে আপনি একটা স্কুলে আইসিটি টিচার, আপনার বাচ্চাদেরকে আপনি কিভাবে শিখাবেন যে তারা সাইবার সিকিউরিটি থ্রেট থেকে নিজেদেরকে প্রোটেক্ট করবে? হইলো। বা আপনি একটা ট্রেনিং ইনস্টিটিউটে গেলেন, সেখানে অনেক ধরনের স্টুডেন্টরা আছে বা অনেক ধরনের এমপ্লয়িরা আছে, তারা সবাই আইটি রিলেটেড বিষয়গুলো এত ভালো পারে না। আপনি কিভাবে তাদেরকে শিখাবেন? তাদের জন্য একটা সেমিনার ডিজাইন করেন। আসলে স্যার উত্তর একই। হ্যাঁ, দিন শেষে ঘুরে ফিরে উত্তর একই। হ্যাঁ, আপনার নিজেদের মতো পছন্দ মতো পয়েন্ট লিখবেন। এখানে পয়েন্ট অনেকগুলো দেওয়া আছে, এগুলোও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই মোটামুটি আমাদের পড়া, অনেক কিছু আমরা পড়ছি। সব মিলে আমার মনে হয় না 10 থেকে 15 পেজের পড়া আছে। তো এই 10-12 পেজ পড়তে হবে। ঠিক আছে? পড়ে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করতে হবে যে ঠিক আছে, এখন বইটা পড়লাম, এটা বুঝলাম। কারণ পরীক্ষার হলে কিন্তু কোনো স্যার চ্যাট জিপিটিও পাবেন না, পরীক্ষার হলে কোনো বইয়ের হেল্পও পাবেন না। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ক্লাসটা রেকর্ডটা অফ করে দেই। কুইজের খাতাটা দেখি।